নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো আরারাত ভিকি জায়েদ পরিচালিত লেটেস্ট ওয়েব সিরিজ বঙ্গ অ্যাপে যেটা এসছে, ওই সবকটা এপিসোডকে যদি একটা জায়গাতে আনি মোটামুটি ২.৫ ঘন্টা, ২.৫ ঘন্টা থেকে ২.৫ ঘন্টার কাছাকাছি মোটামুটি ডিউরেশন যেতে পারে। মুখ্যচিত্রে শ্যামল মওয়ালা, মেহজাবিন চৌধুরী এবং এছাড়াও আরও মোস্টলি সেই সব কাজগুলোই রয়েছে। আমরা ট্রেলার দেখেও সেটা বুঝেছি যারা ভিকি জায়েদের এর আগের প্রজেক্ট সাইলেন্সে ছিলেন। তো তার এর আগে পুনর্জন্ম বলি, সাইলেন্স বলি, আমি কি তুমি বলি, একমাত্র টিকিট ছাড়া প্রায় তার ম্যাক্সিমাম প্রজেক্টগুলো আমার দেখা রয়েছে। তো তার ওই রিপিটেটিভ কাস্ট বা মেহজাবিন চৌধুরী এবং শ্যামল মওয়ালা কিংবা মেহজাবিন চৌধুরীকে সবথেকে ভালোভাবে তার প্রজেক্টে ইউজ করা, এসব জিনিসগুলো সম্বন্ধে একটু আধটু ওয়াকিবহাল। এবং মোস্টলি সেই তার নাটক, সে চিরকাল আজ হয়ে থাক কিংবা তার পুনর্জন্মের মতো প্রজেক্ট হয়ে থাক, কিংবা তারও আগে একটা নাম ছিল, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। যাক, তো এইসব প্রজেক্টগুলোর তার অভিনেতাদের তিনি কীভাবে ব্যবহার করে আনেন এবং সেগুলো তাদের থেকে কি বেস্ট আউটপুট আনতে পারেন, সেসবগুলোর ব্যাপারে বেশ ওয়াকিবহাল। তো সেগুলো মাথায় রেখে টোটাল রিভিউটা করছি। তো গল্প মোটামুটি আগে থেকে ট্রেলার থেকে একটু আধটু হালকা আইডিয়া পাওয়া গেছিলো যে পরকীয়া থেকে একটা সুখী দাম্পত্যের মধ্যে প্রবলেম শুরু, এবং পরকীয়াটা মোস্টলি একটা ট্রেলার দেখে আমাদের সকলেরই মোটামুটি কম বেশি আইডিয়া হচ্ছিল যে এটা মেহজাবিনের দিক থেকেই আসছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র পরকীয়ার টপিক নয়, পরকীয়া ছাড়াও এই সিরিজটা অনেক কিছু অফার করে। সারাক্ষণ জুড়ে স্ক্রিন প্লে যখন আপনি দেখবেন, অনেকগুলো পয়েন্ট থাকে যেগুলো আমার মনে হচ্ছিলো এরকমভাবে ৩টে টাইমলাইনে মোস্টলি চলে: ২০০৮, ২০১৬, ২০২৪। এই ৩টে টাইমলাইনকে কীভাবে কানেক্ট করছে, কোথাও মরা কাকের ব্যবহার, কোথাও লাইটারের ব্যবহার, এবং সেখানে এলিমেন্টগুলোর খুব ভালো ব্যবহার। কোথাও গোলাপের ব্যবহার করে একটা সিন থেকে একটা সিনে আসা, কোথাও মরা কাক থেকে লাভ বার্ডস দিয়ে একটা সিন থেকে একটা সিনে আসা, কোথাও এখানে লাইটার থেকে ওখানে গ্যাস ওভেনের লাইটার, মানে সিগারেটের লাইটার থেকে গ্যাস ওভেনের লাইটার, এরকমভাবে শরীরগুলো খুব ভালোভাবে মানে ট্রাভেল করতে থাকে, যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে। এবং তার সঙ্গে এলিমেন্টগুলো, ছাগল হোক, সে মরা কাক হয়ে থাক, আরও বিভিন্ন এলিমেন্টগুলোকে যেভাবে ব্যবহার করেছে, কিংবা একটা মানুষ যাকে আমরা শুধুমাত্র পিছন থেকে দেখছি, কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সে সাইকিতে রয়েছে। সে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছিলো যে একটা টাইমে যে সে শ্যামল মওয়ালার সাইকিতে রয়েছে, তার বানানো একটা তার মাথার ক্যারেক্টার। বাট পরবর্তীকালে যখন আমাদের আসল রিভিলেশনগুলো হয়, তখন মনে হয় যে প্রতিটা যে ডটগুলো রয়েছে, যেগুলো আমাদের মনে হচ্ছিলো যে অবিন্যস্ত একটা জায়গায় আমরা করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম যে মেকার একটা কিছু ডেলিভার করবার চেষ্টা করছে, বাট তারপর এক্সাক্ট জিনিসটা অ্যাটলিস্ট আমার কাছে, তো ক্লাইম্যাক্স বা ওই শেষের কিছুটা পার্ট ছাড়া আমার কাছে খুব একটা ক্লিয়ার ছিল না। সিরিজটা খুব ভালোভাবে শুরু হয়, সিরিজটা খুব ভালোভাবে শেষ হয়। মাঝখানে কিছু কিছু জায়গাতে অ্যাটলিস্ট আমার স্ক্রিন প্লে লেভেলে মনে হচ্ছিলো যে একটু বোরিং লাগছে। কিন্তু বিশ্বাস করুন, যখন শেষটা আপনি করবেন, আপনার মনে হবে যে হ্যাঁ, ওইগুলো ওইভাবে ছিল, ছড়ানো ছিটানো ছিল বলেই হয়তো শেষে এসে ওই মজাটা, ওই শক ভ্যালুটা, শকিং থিওরিটা, ওই জিনিসটা আমার জন্য বিশাল করে ওয়ার্ক করেছে। এবং অবশ্যই সেটাকে ধরুন কিছু জায়গাতে স্ক্রিন প্লেতে যখন আমার বোর ফিল হচ্ছিলো, সেই জায়গাতেও যখনই কনফ্রন্টেশন হচ্ছিলো শ্যামল মওয়ালা চরিত্র এবং অবশ্যই মেহজাবিনের মধ্যে বা রূপা এবং রিফাতের মধ্যে, তখনই স্ক্রিন জাস্ট দপ করে চলে উঠছিলো। স্ক্রিন প্লে হয়তো আপনার ফ্ল্যাট লাগতে পারে, আমারও কিছু কিছু হাতে লাগছিলো, কিন্তু তারপরে দুজনের পারফরমেন্স দুর্দান্ত, ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন। দুজনের ব্যাপারে আসছি, তার আগে একটু পার্শ্ব চরিত্ররা কীরকম কী করেছেন, নোটিসেবল চরিত্রগুলো নিয়ে একটু বলি। সাইলেন্সে যাকে আমরা দেখছিলাম সেই বাড়ির মালিক হিসাবে, মালকিন নয় মালিক হিসাবে, সেই বাড়ির মালিককে এখানে আমরা গোয়েন্দা চরিত্রে দেখি, এবং তার পারফরমেন্স, তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো। সেখানেও ভালো লেগেছিলো। এখানেও তিনি খুব যে স্পেস পেয়েছেন তা বলব না। আমি একটু ওই জায়গাতে আসা হতো যে তাকে আই থিঙ্ক আরেকটু তার চরিত্রটাকে আরেকটু সময় দেওয়া দরকার ছিল, আরেকটু তাকে এক্সপ্লোর করতে, আরেকটু দেখতে আমি চাইছিলাম অ্যাজ অ্যান অডিয়েন্স। তো তার মতো পারফর্মার ওই স্ক্রিন প্রেজেন্স থাকবার পরেও আরেকটু পেলে হয়তো আমার অ্যাটলিস্ট দর্শক হিসেবে ভালো লাগতো। তার স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত। এছাড়াও যে রূপার ভাই, কোট আনকোটেড ভাই হিসেবে যাকে আমরা এখানে দেখছি, সেই ভাইয়ের পারফরমেন্স দুর্দান্ত, খুব ভালো। মানে থ্রু আউট যে কোনো জায়গাতে সে তার চেল্লানো হোক, বা শর্ট মোমেন্ট হোক, কিংবা হাত কাটার সিন হোক, অনেকগুলো সিনে সে ভালো পারফরমেন্স দিয়েছে। থ্রু আউট আমার বেশ ভালো লেগেছে। এরপর আসবো শ্যামল মওয়ালা বেশ ভালো। ওই ভালনারেবিলিটিসগুলো তে যাওয়া, কিংবা শেষটাতে এসে সে যখন ওই রিঅ্যাক্ট করছে, যখন সত্যিটা জেনে তার যে রিঅ্যাকশান কিংবা সুইচের মোমেন্টগুলো বেশ ভালো। একটা টেবিলে সে গুড মর্নিং বলে হেসে গেলে কথা বলছে, সেখান থেকে দাম করে তার মধ্যে একটা স্পার্ক হয়, সে কোথাও একটা গিয়ে রেগে যায়, ওই মোমেন্টগুলোতে সুইচ করা বেশ ভালো। কিংবা যখন তাকে বন্ধ করে মেহজাবিন ঘর থেকে বেরিয়ে যায়, ওই সিনটাতে তার যে রিঅ্যাকশন, সেগুলো বেশ ভালো। বাকি যদি বলি, ওভারঅল বেশ ভালো একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছেন তিনি। কিন্তু ওই যে বললাম, শো স্টিলার তার মানে হয়তো সবথেকে বেশি ভিকি জায়েদ, যাকে তার প্রজেক্ট এখনও পর্যন্ত আমি তার যে কটা প্রজেক্ট দেখেছি ব্যবহার করতে পেরেছেন, তার নাম নান আদার দ্যান মেহজাবিন চৌধুরী। শি ইজ ব্রিলিয়ান্ট থ্রু আউট। বললাম যে যেসব পারফরমেন্সগুলো ভালো, তারা নিঃসন্দেহে ভালো। বাট মেহজাবিন মানে আলাদা একটা লেগেসিতে চলছিলেন তিনি, আলাদা একটা কোনো ওয়ার্ল্ডের পারফরমেন্স দিচ্ছিলেন, আলাদাই কিছু। সে একটা দুটো সিন স্পেশাল মেনশন করবো, তাছাড়া অনেক সিনগুলো রয়েছে, বাকি সিনগুলো আগে বলে নিই, তারপর দুটো সিনে ঢুকছি। মানে শেষ পাতে ভালো ঘরটা থাকলেই বোধহয় বেটার হয় আরও। তো সেগুলো হচ্ছে
সে যখন কামাতুর কোনো একটা রোল প্লে করছে তার মধ্যে ওই লাস্ট ব্যাপারটা খুবভাবে জেগে আসে। ওই মোমেন্টগুলো যেটা টিভি সিন, যেটা আমি বলছি কোন সিনটা বুঝতে পারছেন আপনি, ওই সিনটা বলি কিংবা ক্লাইম্যাক্সে বলি তার পারফরমেন্স বেশ ভালো। তার এছাড়া অনেক জায়গাতে তার বাস আউটের সিনগুলো ওই সবে মিলে বেশ ভালো। দুটো সিন যেটা স্ট্যান্ড আউটভাবে ভালো লেগেছে, একটা যেটা আমরা মোটামুটি ট্রেলার দেখছিলাম যে নিজের গালে চড় মারছে, ওই সিনটা যেভাবে মার, তুই যদি সত্যিটা জানিস তোর আরও বেশি অন্যরকম ফিল হবে বলে নিজের গালে চড় মারা, ওই চড় মারার সিনটা বেশ 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 ভালো। স্পার্ক হয় বললাম না, যেরকম বলছিলাম কনফ্রন্টেশনের সিনগুলোতে দুর্দান্তভাবে স্পার্ক করছিল সিনটা, ওই সিনটা বেশ ভালো লেগেছে। এবং তাছাড়া আরেকটা সিন যেটা বোধ হয় প্রবাবলি বেস্ট, মানে তার আগে পর্যন্ত আমার কাছে ওটা বেস্ট লাগলো, তারপরে যখন ওই সিনটা দেখি যেটা এখন মেনশন করবো সেটা দেখবার পর মনে হলো যেন এটা যেন আরও বেশি ভালো। ওই হয় না, মানে একটা দোকানে আপনি গেছেন, এই জামাটা ভালো না, এই জামাটা ভালো, আরেকটা জামা দেখলেন না এটা তো আরও বেশি ভালো, তারপর আরেকটা দেখলেন সেটা আরও বেশি ভালো। যত শেষের দিকে গেছে সিরিজের পারফরমেন্স ভালো থেকে অধিকতর ভালো, তার থেকে আরও অধিকতর ভালোর দিকে গেছে আমার মেহজাবিনের পারফরমেন্সের দিকে যদি বলি। সেই সিনটা হচ্ছে তার ভাইয়ের সঙ্গে, কোট অ্যান্ড তার ভাইয়ের সঙ্গে রূপার লাস্ট কনফ্রন্টেশন সিনটা, ওই সিনটাতে সে যখন সুইচ করে দুটো এন্টিটির মধ্যে, দ্যাট ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট। একটু পারলে একটু রিওয়াইন্ড করে দেখবেন শেষ করবার পরে, একবার রিওয়াইন্ড করে ওই সিনটার দিকে একবার যাবেন যদি সময় পান, থাকে আপনার হাতে। বেশ ভালো পারফরমেন্স মেহজাবিনের থ্রু আউট। এছাড়া যদি বলি আর ওই যে এলিমেন্টগুলো বললাম একটা সিন থেকে এক সিনে ওই এলিমেন্টের ব্যবহারগুলো বেশ ভালো। আর হচ্ছে কমেন্ট্রিটা বেশ ভালো, যে কমেন্ট্রি করেছে বিয়ে বা বিবাহ নামক প্রতিষ্ঠান এবং পরকীয়া নিয়ে যে কমেন্ট্রিটা রেখেছে, ওই কমেন্ট্রিটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল আমার লেগেছে। ওভারঅল ভালো প্রজেক্ট, বাট স্ক্রিন প্লেটা আরেকটু এনগেজিং রাখতে পারতো তোমার মনে হয়, আরেকটু স্ক্রিন প্লেটা, বললাম যে অনেক পয়েন্ট আমি পরে আপনি গিয়ে কানেক্ট করবেন, আচ্ছা এটার জন্য এটা, এটার জন্য এটা, ওই মোমেন্টে এখন আমাদের হাতে মোবাইলে আমরা মোস্টলি কাজ দেখি, মোবাইল বা ল্যাপটপে হাতের মুঠে দুনিয়াটা চলে এসছে মোস্টলি, যদি বলতেই হয় সেই ভাবেই যদি বলি, তাহলে মানুষ কিন্তু স্কিপ করলেও করে যেতে পারে। একটু ওই মোমেন্টে এনগেজ করুন, পরবর্তীকালে শখ ভ্যালু দিয়ে টোটাল ন্যারেটিভটাকে বদলে দিন, ঠিক যেরকম আমাদের মানে কোরিয়ান সিনেমাগুলো করে কিংবা ধরেন জাপানিজ ফিল্মগুলো করে, ওরমভাবে করুন, সেটা অ্যাটলিস্ট বেটার। যে একটা ন্যারেটিভ আপনি দেখাচ্ছেন, সেই ন্যারেটিভে যেন আমি এনগেজ থাকি, পরে ন্যারেটিভটা বদলে গিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে, সেটা ইটস কুল। বাট ওই ন্যারেটিভে মেন যে ন্যারেটিভটা যেটা আমি দেখছি আমার 70% বা 75% জুড়ে, সেই ন্যারেটিভে আমাকে হুক করাতে হবে। সেটা যদি না করাতে পারেন তাহলে কিন্তু লোকে লাস্টে ওই 25%টাও দেখবে না। এটা আমার প্রবলেমেটিক লেগেছে। আর এটা যেটা প্রবলেমেটিক লেগেছে এই প্রজেক্টটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আরারাত নামটা কেন? এই প্রজেক্টটার নাম আম, জাম, কাঁঠাল, লিচু, রাম, শ্যাম, যদু, মধু যা ইচ্ছা হতে পারতো। আরারাতই কেন? মানে দুটো সিন, একটা সিনে ভিডিও বানানো এবং আরেকটা সিনের ক্লাইম্যাক্স আমরা যেটা জানতে পারি, সেটা কি সত্যিই গল্পের কেন্দ্রে আসে তার নামকরণটাকে জাস্টিফাই করবার জন্য? আমার কিন্তু এই জিনিসটা একটু প্রবলেমেটিক লেগেছে। মানে অন্য কিছু হতে পারতো, আরারাতই কেন? তার একটা প্রপার জাস্টিফিকেশন দরকার ছিল আমার অ্যাটলিস্ট মনে হয়। আমি কি তুমি নামটা আমি যখন দেখি, অ্যাকচুয়ালি নামটা কিন্তু ওই মিরর ওয়ার্ল্ডের সঙ্গে যায়, আমি কি তুমি। কিংবা সাইলেন্স যখন আমি দেখি, অ্যাকচুয়ালি সাইলেন্ট থাকা নিয়েই টোটাল গল্পটা। কিংবা পুনর্জন্ম অ্যাকচুয়ালি নীলা যে গল্পটা নিয়ে টোটাল ওই নামগুলো জাস্টিফাই করছিল। বাট এখানে অ্যাটলিস্ট আরারাত শব্দটা বা আরারাত পর্বতটা আই থিঙ্ক গল্পের সঙ্গে আরেকটু যদি ব্লেন্ড আপ হতো, আমার মনে হয় আরও একটা ভালো প্রজেক্ট হতো। আর একটা যেটা সেটা হচ্ছে, সেটাকে আমি নেগেটিভ বলবো কি নিউট্রাল পয়েন্ট বলবো আমি জানি, নিজেও এখনও কনফিউজ, সেই পয়েন্ট আমি জাস্ট মেনশন করতে চাই। সেটা হচ্ছে সিরিজ ফরম্যাট, তো সিরিজে আমরা যদি বাইরের প্রজেক্টগুলো দেখি, ভালো ভালো প্রজেক্ট, সে মানে যত ভালো ভালো প্রজেক্টের নাম করি, সেসব প্রজেক্টগুলোতে আমরা দেখি ক্যারেক্টারের ফ্লেশ আউট। এখানে রূপা এবং রিফাত ছাড়া কোনো প্রজেক্ট কিন্তু খুব একটা স্ক্রিন টাইম পাইনি, এবং পেলেও সেখানে খুব একটা যে ফ্লেশ আউট হওয়ার মতো চরিত্র খুব যে ভালো সময় দিয়েছে, এটা সিরিজ। ফিল্ম হলে আমি হয়তো জিনিসটা বলতাম না, সিরিজ যখন ওই ক্যারেক্টার এক্সপ্লোরেশনের জায়গা, সেখানে আই থিঙ্ক চরিত্রগুলোকে, বাকি চরিত্রগুলোকে আরেকটু ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন হলেও মানে হতো আই থিঙ্ক। এবং রূপার ভাই ছাড়া কেউ সে অর্থে, এবং কিছুটা ডিটেকটিভ ছাড়া সে অর্থে কোনো চরিত্রের প্রতি খুব একটা আমাদের যে ইম্প্যাক্ট আমাদের প্রতি ছেড়ে যায় তা কিন্তু একদমই নয়। তো এই ছিল আমার রিয়াকশন। ওভারঅল যদি বলি ভালো প্রজেক্ট, বাট এর থেকেও বেটার ভিকিজাদের কাছ থেকে প্রজেক্ট পেয়েছি। টিকিট আমি দেখিনি তো আমি জাজ করবো না সেটা দিয়ে, বাট এর থেকেও বেটার আমি তাদের কাছে পেয়েছি। এবং এটা সর্বশেষে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এটা কতজন ক্রস ওভার বলবেন আমি জানি না, আমার জন্য এটা কিন্তু একটা স্পিরিচুয়াল সিকুয়াল ছিল। যারা দেখেছেন তারা কানেক্ট করতে পারছেন, এবং এটা কোনো স্পয়লার না, একটা স্পিরিচুয়াল সিকুয়াল। আগে থেকে মোটামুটি শোনা যাচ্ছিল যে দিস ইজ আ সিকুয়াল টু সাইলেন্স, দিস ইজ নট আ সিকুয়াল টু সাইলেন্স। অ্যাটলিস্ট আমার তাই মনে হয় না, আমার মনে হচ্ছে দিস ইজ আ স্পিরিচুয়াল সিকুয়াল। যাও, এর থেকে বেশি কাছে ঢুকবো না, আপনাদের জন্য স্পয়লার হবে। এবং এদিক ওদিক থেকে গালাগালিও খেতে পারি যে সব কিছু রিভিল করে দিলেন, রিভিলের পার্ট নয়, বাট আমার একটা স্পিরিচুয়াল লেগেছে, নাথিং এলস। তো এই ছিল আমার রিয়াকশন রিগার্ডিং দিস আরারাত রিভিউ। আপনাদের কেমন কী লেগেছে আরারাত? কতটা শকিং ভ্যালু আপনার জন্য ওয়ার্ক করেছে, কতটা কি ওয়ার্ক করেনি, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আমি যে পয়েন্টগুলো মেনশন করলাম এতটা সময় ব্যয় করে, তার সঙ্গে আপনি কতটুকু সহমত পোষণ করেন, কতটুকু দ্বিমত পোষণ করেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং
একটা হয় না ভিকি যাদের প্রজেক্ট মানে একটা ওই গা রেডি করে একটা গোর ব্যাপার থাকে, সেটা শুরুর দিকটাতে আমরা পাই বেশ ভালো। ওই মরা কাকের পার্টটুকুতে কিংবা ছাগলের ওই সিনটাতে একটা হয় না? একটা অদ্ভুত একটা ইরিটেশন একটা ফিল হয়, একটা অদ্ভুত একটা জোনের মধ্যে awkward একটা ফিলের মধ্যে থাকি, একটা আনইজিনেস এর মধ্যে থাকি। সেটা আমরা শেষে গিয়ে থাকি। মাঝখানটাতে সেই ফিলটা কিন্তু খুব একটা আমাদের করাতে সক্ষম হয় না। ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। যারা দেখেছেন কমেন্ট বক্সে আপনাদের মতামতটুকু জানান। আমার ভিডিও নিয়ে যদি কিছু মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই।